স্টুডেন্টস আজকে আমরা যেটা পড়াশোনা করব তার নাম হচ্ছে ডিফ্লেকশন অফ বিম। ডিফ্লেকশন অফ বিম পড়ব। তো ডিফ্লেকশন অফ বিম পড়া শুরু করার আগে প্রথমেই জানতে হবে যে ডিফ্লেকশন জিনিসটা কী জিনিস। তো দেখেন এখানে সংজ্ঞা লেখা আছে, দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ আ পয়েন্ট অন দ্য নিউট্রাল সারফেস অফ আ হরাইজন্টাল বিম ডিউ টু অ্যাপ্লাইড লোড ইজ কল্ড দ্য ডিফ্লেকশন অফ দ্যাট পয়েন্ট। এই কথাটার মানে কি দেখেন। আজকে আমরা কি পড়তেছিলাম? আজকে আমরা পড়তেছি ডিফ্লেকশন অফ বিম। তারা জিনিসটা এমন বলছে, মনে করেন এটা হচ্ছে একটা বিম। এখন এই বিমে আপনি যখন এখান থেকে লোড অ্যাপ্লাই করবেন তখন কি এই বিমের এই পোর্শনটা যদি মুভ করে তাহলে সে কিভাবে মুভ করবে? সে এরকম ডিফ্লেক্টেড শেপ, এরকম একটা শেপ গঠন করবে। তো এই শেপটা গঠন করলে তার ডিফ্লেকশন কি? এটা হচ্ছে তার নিউট্রাল এক্সিস, নিউট্রাল সারফেস। এটা হচ্ছে তার নিউট্রাল সারফেস। এই নিউট্রাল সারফেস থেকে তার যে এই নতুন একটা ডিফ্লেক্টেড শেপ হইল, এই শেপ পর্যন্ত ভার্টিক্যাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে তার ডিফ্লেকশন। মনে করেন এই পয়েন্টটার নাম দিলাম পি, এই পয়েন্টটার নাম দিলাম কিউ। তাহলে পি পয়েন্টের ডিফ্লেকশন কত? এই যে নিউট্রাল সারফেস থেকে স্টার্ট করে ডিফ্লেক্টেড শেপের পি কোনটা? এটা। এই যে এই ভার্টিক্যাল ডিস্টেন্স এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াই অফ পি, পি পয়েন্টের ডিফ্লেকশন। কিউ পয়েন্টের ডিফ্লেকশন কি? কিউ পয়েন্ট এটা হচ্ছে আমার নিউট্রাল সারফেসের উপর, আর এইটা হচ্ছে কিউ হচ্ছে ডিফ্লেক্টেড সারফেসের উপর। এই যে দূরত্বটা এটা হচ্ছে ওয়াই অফ কিউ। দেখেন এটা বলছে ভার্টিক্যাল মুভমেন্ট অফ আ পয়েন্ট অন দ্য নিউট্রাল সারফেস। নিউট্রাল সারফেস থেকে কিউটা যখন লোডের কারণে মুভ করছে তখন এখানে মুভ করছে, ভার্টিক্যালি কতটুকু মুভ করলো। the vertical movement of a point on the neutral surface of a horizontal beam. horizontal একটা বিমে লোডের কারণ, horizontal একটা বিমের কোনো একটা পয়েন্ট নিউট্রাল সারফেস থেকে যে ভার্টিক্যাল মুভমেন্ট করে ডিউ টু অ্যাপ্লাইড লোড, লোড অ্যাপ্লাই করার কারণে, তাকে বলা হচ্ছে ডিফ্লেকশন অফ দ্যাট পয়েন্ট। এখন আমরা মেজার করব এই ওয়াই অফ কিউ, ওয়াই অফ পি, এই মানগুলো কিভাবে বের করতে হয়। এটা হচ্ছে আমাদের এই ডিফ্লেকশন অফ বিম শেখার মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যতে আমরা বেশ কতগুলো মেথডের সাথে পরিচিত হব, যেই মেথডগুলো ব্যবহার করে হচ্ছে বিমের ডিফ্লেকশন বের করতে হয়। তো মেথডগুলোর নাম লেখা আছে, দেখেন ডাবল ইন্টিগ্রেশন মেথড, এরিয়া মোমেন্ট মেথড, কনজুগেট বিম মেথড, স্ট্রেন এনার্জি মেথড, মেথড অফ সুপারপোজিশন। তো এগুলোর মধ্যে বেশ কয়েকটা মেথড আমরা যাব, মেথডের আমরা পড়াশোনা করব যে ওই মেথডগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো প্রথম আমরা যেটা দিয়ে পড়া শুরু করব সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। আজকে আমরা মূলত ডাবল ইন্টিগ্রেশন মেথড ব্যবহার করে কিভাবে বিমের ডিফ্লেকশন বের করতে হয় সেটা শিখব। তো ডাবল ইন্টিগ্রেশন মেথড করার আগে আপনাকে 3টা সূত্র জানতে হবে। এই 1, 2, 3 সূত্রগুলো খুবই সহজ। যে ইলাস্টিক কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানতে হবে, ই আই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। যদি জিনিসটা এমন হয় সমান সমান সেটা হবে এম। আচ্ছা, এর পরের ইকুয়েশন ফর স্লোপ জানতে হবে, ই আই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস সি1। ইকুয়েশন ফর ডিফ্লেকশন জানতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে পাবেন ই আই ওয়াই ডাবল ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস সি1 এক্স প্লাস সি2। জিনিসটা আসলে কী হইল, ই হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই কি? ওয়াই হচ্ছে এই যে আমার ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা হচ্ছে ওয়াই। আর এক্স কি? এক্স হচ্ছে আমার এই পয়েন্ট থেকে এইটুকুর হরাইজন্টাল দূরত্ব হচ্ছে এক্স অফ পি, এইটুকু কি? ওয়াই কিউ। তাহলে এক্স অফ কিউ কোনটা? এইখান থেকে এইটুকুর যে দূরত্ব এটা হচ্ছে এক্স অফ কিউ, এটা হচ্ছে এক্স, মানে এই দূরত্ব এক্স, আর এই বরাবর দূরত্ব হচ্ছে ওয়াই। আর এম কি? এম হচ্ছে মোমেন্ট। জিনিসটা হচ্ছে আপনি প্রথমত এই সূত্রটা জানবেন যে ই আই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার যদি হয়, এটা যদি আপনি এরকম করেন তাহলে সেটা সমান সমান পাবেন হচ্ছে মোমেন্ট। এখন এটাকে ইন্টিগ্রেশন করেন, এটাকে ইন্টিগ্রেশন করেন, একে দেখেন আমি যদি লিখি ই আই, আচ্ছা আমরা না লিখি, আমরা অঙ্ক করার সময় জিনিসটা বুঝে নিব। এখানে যদি এটাকে ইন্টিগ্রেশন করেন, এটাকে ইন্টিগ্রেশন করেন, তাহলে ই আই হচ্ছে কনস্ট্যান্ট, তারা বাইরে বের হয়ে আসবে। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করেন, যে ইন্টিগ্রেটিং বলছে, ইন্টিগ্রেশন করলে পাবেন ডিওয়াই বাই ডিএক্স সমান সমান এমকে ইন্টিগ্রেশন করলে পাবেন কি? এখানে যেহেতু আমরা এম এর মান জানি না তাই লিখছি ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স। আর আমরা জানি কোনো কিছুকে ইন্টিগ্রেশন করলে সাথে একটা কনস্ট্যান্ট মান অ্যাড হয়, সেটা যোগ করলাম, প্লাস সি1। এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে স্লোপের ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা হচ্ছে ইলাস্টিক কার্ভ অফ বিমের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা যদি আপনি আবার দুপাশে ইন্টিগ্রেশন করেন
তাহলে কি পাবেন, একে ইন্টিগ্রেশন করলে EI কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসবে, dy/dx-কে যদি ইন্টিগ্রেশন করেন সে হবে y। আর এটার কি হবে, এটা তো আছে, একে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো ডাবল ইন্টিগ্রেশন হবে। C1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, কোনো একটা কনস্ট্যান্টকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন অফ C1 dx, তাহলে সে কি হয় C1 of x। C1 যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx করলে কি পাবেন x, নতুন একটা কনস্ট্যান্ট যোগ হবে C2। কথা হচ্ছে কথাগুলো যদি কঠিন লাগে কোনো সমস্যা নেই, আমরা যখন অঙ্ক করব তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এটা কি এটা কি এটা কি, এগুলার কীভাবে ব্যবহার করতে হয়। এবার যে কোনো কিছু জানার আগে আমাদেরকে জানতে হবে যে ইলাস্টিক কার্ভ, বিমের ডিফ্লেকশনের একটা কোয়ালিটেটিভ কার্ভ কিভাবে আঁকতে হয় সেটা জানতে হবে। সেটা জানার জন্য খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, প্রথমে আমাদেরকে সাপোর্টগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে। এটা কি সাপোর্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এটা কি সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট। এটা কি সাপোর্ট, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এখন এই সাপোর্টগুলো আসলে কাজ কি, আমরা জানি হিঞ্জ সাপোর্ট হচ্ছে এই উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দেয়, এ পাশে একটা রিয়াকশন ফোর্স দেয়। এর মানে কি, এর মানে হচ্ছে যদি আপনি একটা বিম আঁকেন, এখানে যদি আমি একটা বিম আঁকি, এই বিমে যদি এখানে হিঞ্জ সাপোর্ট থাকে এবং সে যেহেতু এই বরাবর রিয়্যাক্ট করে, এই বরাবর রিয়্যাক্ট করে, তাই তো RY RX, তার মানে আপনি যদি এখানে উপর থেকে একটা ফোর্স দেন তাহলে সে কিন্তু এইভাবে মুভ করে যাবে না। নর্মালি কি হতো, যদি এরা না থাকতো তাহলে কাউকে এদিক থেকে ধাক্কা দিলে সে নিচে নেমে আসতো, কিন্তু একে যদি আপনি এদিক থেকে ধাক্কা দেন সে কিন্তু সমান এবং বিপরীত ফোর্স ক্রিয়েট করবে। করার ফলে কি হবে, এই হিঞ্জ সাপোর্ট যেখানে থাকবে সেখানে কোনো উপরে নিচে মানে ভার্টিক্যাল মুভমেন্ট হবে না। আবার হিঞ্জ সাপোর্টের এখানে একটা RX রিয়াকশন ফোর্স আছে, সুতরাং আপনি যদি এই বিমটাকে এই বরাবর কোনো ফোর্স ক্রিয়েট করেন, নর্মাল নিয়মে কি হতো, এর এদিক চলে যাওয়া উচিত ছিল, কিন্তু সে এদিকে যাবে না কেন, কারণ তোর সমান এবং বিপরীত একটা ফোর্স বিপরীত দিকে কাজ করতেছে। এখন এটার ক্ষেত্রে এরকম, রোলারের ক্ষেত্রে কি জানি, একটা ভার্টিক্যালি একটা ফোর্স আছে, তার মানে রোলার সাপোর্ট যেখানে থাকবে সে, তাকে যদি আপনি এদিক থেকে ধাক্কা দেন সে মুভ করবে না। এখন খেয়াল করেন ফিক্স সাপোর্টের কি ছিল, ফিক্স সাপোর্টের একটা ভার্টিক্যাল লোড আছে, একটা হরাইজন্টাল রিয়াকশন দেয়, একটা মোমেন্ট দেয়। এর মানে কি দেখেন, এর মানে যদি আপনার একটা বিমে এরকম মানে ফিক্স সাপোর্ট থাকে, সে এরকম রিয়াকশন দিবে, তাকে আপনি যদি এই দিক থেকে ফোর্স ক্রিয়েট করেন সে এদিকে মুভ করবে না, এই বরাবর সে মুভ করবে না। তাকে যদি আপনি এদিক দিয়ে ধাক্কা দেন সে এ বরাবর মুভ করবে না কেন, কারণ তার সমান এবং বিপরীত একটা ফোর্স ক্রিয়েট হবে। এখন আমি বললাম যে আমি একে উপরে নিচেও উঠাবো না, এপাশেও নিব না, আমি কি করব, একে এখানে রেখে এখান থেকে এভাবে রোটেট করে দিব। দেখেন অবস্থার কিন্তু চেঞ্জ হয় না, আমি শুধু জিনিসটাকে রোটেট করে দিছি। আমি কি একে রোটেট করতে পারবো, রোটেট করতে হলে কি লাগে, একটা মোমেন্ট লাগবে, দেখি তো বুঝতে পারছি তাই না, একে যদি আপনি এভাবে রোটেট করতে চান তার জন্য একটা মোমেন্ট লাগবে। কিন্তু আমি কি ফিক্স সাপোর্টকে রোটেট করতে পারবো না, কারণ আপনি যখন রোটেশন করার জন্য এক বরাবর একটা মোমেন্ট দিবেন তখন সে কি করবে, সমান এবং বিপরীত একটা মোমেন্ট ক্রিয়েট করে একে রোটেট করতে দিবে না। সুতরাং ফিক্স সাপোর্টের জায়গাটাতে সে যেমন ছিল সে তেমনই থাকবে। কিন্তু যদি আমি হিঞ্জে ফেরত আসি, হিঞ্জ বলতেছে যে না আমি উপরে নিচে উঠবো না, আমি এপাশেও যাব না, কিন্তু আমি বললাম যে আমি হিঞ্জকে এপাশেও নিব না, এপাশেও নিব না, একে রোটেট করে দিব। সে কি রোটেট হবে, হ্যাঁ সে কিন্তু রোটেট হবে, সে কিন্তু রোটেশন অ্যালাউ করবে, কারণ তার কিন্তু কোনো সমান ও বিপরীত মোমেন্ট ক্রিয়েট হবে না। এই কথাটা ক্লিয়ার কিনা দেখেন, হিঞ্জ রোটেশন অ্যালাউ করে, রোলার রোটেশন অ্যালাউ করে, ফিক্স সাপোর্ট রোটেশন অ্যালাউ করে না। এই হচ্ছে গিয়ে আমার মূল বেসিক। যদি তাই হয় তাহলে আমি যদি এখানে একটা হিঞ্জ সাপোর্ট আঁকি, এখানে রোলার সাপোর্টের একটা বিম হয়, এই বরাবর যদি লোড দেন তাহলে এর তো মুভ করা উচিত তাই না। হিঞ্জ সাপোর্ট যেহেতু আছে তার মানে এই বিমটা এখানে আটকায় থাকবে, এখান থেকে সে নড়ে অন্য কোথাও চলে যাবে না। এখানে যেহেতু একটা সাপোর্ট আছে তার মানে কি, এখানে আটকায় থাকবে, এখান থেকে সে নড়ে কোথাও যাবে না। এখানে কি শিখলাম, এ উপরে নিচে এদিক ওদিক যেতে পারবে না, কিন্তু সে কি করতে পারবে, রোটেট করতে পারবে। তাই সে কি করবে, এই আসল বিমটা এই লোডের কারণে ডিফ্লেক্টেড হয়ে সম্পূর্ণভাবে রোটেট করবে ঠিক আছে, কিন্তু তার কিন্তু আবার এখানে ফিরে আসতে হবে, কারণ এখানে একটা রোলার সাপোর্ট আছে তার, তাই সে রোটেট করে এরকম একটা ডিফ্লেক্টেড শেপ তৈরি করবে। এখন যদি জিনিসটা এমন হয় যে তার যদি এখানে একটা ফিক্স সাপোর্ট থাকে, ধরেন একটা ক্যান্টিলিভার বিম আঁকলাম, তখন সে কি করবে,
ফিক্স সাপোর্ট কিন্তু রোটেট করতেও পারে না, তার মানে সে ফিক্স সাপোর্টের কিছু অংশ স্ট্রেইট ছিল, স্ট্রেইটই থাকবে, থাকার পরে এই লোডের জন্য সে এভাবে মুভ করে যাবে। আপনাকে এই ডিফ্লেকশন কার্ভগুলো শিখতে হবে। প্রথমেই দেখেন এখানে কতগুলো দেয়া আছে, এই যে এখানে একটু আগে যেটা আঁকলাম, এখানে যদি আপনার রোলার সাপোর্ট থাকে, হিঞ্জ সাপোর্ট থাকে, লোড দিলে সে কী করবে, পুরাটাই রোটেট করে যাবে, এখান থেকে রোটেট করে যাবে, যেহেতু এখানে একটা হিঞ্জ আছে তাই সে আবার ফিরে আসবে এখানে। ফিক্স সাপোর্ট একটু আগে ক্যান্টিলিভার এটা আঁকলাম, এখন যদি এটা আঁকেন জিনিসটা কীরকম দেখেন, এটা হচ্ছে এরকম, এখানে একটা হিঞ্জ সাপোর্ট ছিল, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, সাপোজ এরকম আমার হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যেমন লোডই থাকুক কোনো সমস্যা নেই, তাহলে এখান থেকে ফুললি রোটেট করবে, তাকে এখানে ফিরে আসতে হবে, তাই না? কিন্তু এখানে কি হবে, এখানে তো সে রোটেট করতে পারবে না, তাহলে সে কিছু অংশ স্ট্রেইট থাকবে, থেকে সে এরকম করে আসবে। এই দেখেন এই হচ্ছে তার ডিফ্লেকশন শেপ। তাহলে এটার ডিফ্লেকশন শেপ কেমন হবে, যদি সে এমন হয় যে কিনা এখানে আসছে, এখানে তার একটা ওভারহ্যাঙ্গিং পোর্শন আছে, তাকে এখানে লোড দিলাম, তাহলে সে এখানে প্রথমে কিছু দূর রোটেট করবে না, কিছু দূর এখানে থাকবে, এই লোডের কারণে সে এখানে রোটেট করবে, তাকে এখানে ফিরে আসতে হবে, দেন রোটেট করে ফিরে আসবে, ফিরে এসে সে কী করবে, ফিরে এসে যেভাবে ছিল সেভাবে যেতে থাকবে। সে কি এই লাইন বরাবর থাকবে? থাকবে না, কারণ বিম কি ভেঙে যায়? বিম ভেঙে যায় না, বিম একটা কন্টিনিউয়াস পোর্শন। তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখেন, যদি এরকম একটা ওভারহ্যাঙ্গিং পোর্শন দুপাশেই থেকে যায়, তাহলে কি হবে, এখানে যদি লোড দেন সে এরকম করে রোটেট করে ফিরে আসলো, এখন এরপরে কি এই বিমটা কি এরকম গিয়ে আবার এমন যেতে পারবে? তাহলে সে ভেঙে গেল, তাকে একটা কন্টিনিউয়াস মুভমেন্টে থাকতে হবে। যদি এদিকে যেহেতু লোড নাই তাই সে এদিকে চলে যাবে, এদিকে যেহেতু একটা ওভারহ্যাঙ্গিং পোর্শন তাহলে সে এদিকে চলে আসবে। কিন্তু জিনিসটা যদি এমন হতো, সাপোজ জিনিসটা যদি এমন হতো, তাহলে কি হতো, তাহলে সে এখানে যেত, যে এখানে গিয়ে তাকে কিন্তু আবার এখানে ফিরে আসতে হতো, তাই কিন্তু এখানে আবার ফিরে আসতে হতো। তো এখানে দেখবেন এরকম করে বেশ কয়েকটা এক্সাম্পল দেয়া আছে যে কী ধরনের ডিফ্লেকশন কার্ভগুলো, এটাকে বলে ডিফ্লেকশন কার্ভ। এই কার্ভটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোনো মান বের করতেছে না, কোয়ান্টিটি নাই, জাস্ট দেখতে কেমন হয়, চেহারাটা কেমন হয় সেটা আমরা বের করব। তো এখানে জানার বিষয় কতগুলো আছে, সেটা হচ্ছে এরকম যে দেখেন এই পয়েন্টটাকে ধরে নিলাম, আমরা বলেছিলাম না এদিক বরাবর হচ্ছে আপনার এক্স এক্সিস, এদিকে হচ্ছে এক্স আর এই বরাবর হচ্ছে ওয়াই, আমরা বলতেছিলাম না এই বরাবর মান হচ্ছে এক্স, এই বরাবর মান হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি ধরে নিব যে এই পোর্শনের এই পয়েন্টে এক্সের মান হচ্ছে 0, হ্যাঁ, এখানে ধরেন এইখানে এক্সের মান ধরেন সাপোজ ধরেন পুরাটার দূরত্ব হচ্ছে গিয়ে 10 সাপোজ, তাহলে এই মাঝখানে গিয়ে এই এক্সের মান কত, এক্সের ভ্যালু এক্সের মান হচ্ছে 5, আর এখানে গিয়ে এক্সের মান হচ্ছে 10। দেখেন এখান থেকে আমরা দেখতে পাই যখন এক্সের মান 0 তখন ওয়াই কি বলছিলাম, এই বরাবর দূরত্ব, ওয়াই ওর মানও কি 0, সে কিন্তু নড়ে নাই, সে কিন্তু ডিফ্লেক্ট করে নাই। তাহলে এই ছবি দেখে আমি বলতে পারবো যখন এক্সের মান 0 ওয়াইয়ের মানও 0। এখন যখন এক্সের মান 5 মানে এক্সের মান 5 মানে হচ্ছে যখন এখান থেকে সে এই 5 দূরত্ব অতিক্রম করে গেছে তখন এক্সের মান কত 5, তখন ওয়াইয়ের মান কত এতটুকু, ওয়াই অফ 5, ধরেন আমি এখনও জানি না এই মানটা কত, সাপোজ এই মানটা ধরলাম ওয়াই অফ 5, তাহলে আমি এখান থেকে কি দেখতে পারি, যখন এক্সের মান 5 ওয়াইয়ের মান কত ওয়াই অফ 5, মানে আমি এখন এই মানটা জানি না তাই লিখলাম। আবার যখন এক্স এই পুরো 10 দূরত্ব অতিক্রম করে গেছে, সাপোজ এখন যদি এক্সের ভ্যালু যদি 10 হয়, এখানে এসে আবার ওয়াইয়ের মান কত দেখব, দেখেন এখানে কিন্তু ওয়াই 0, তাই না? তাহলে এখানে আবার থেকে এইখান থেকে এটাও জানতে পারি যে ওয়াইয়ের ভ্যালু কত 0। এখন এভাবে আপনি কিন্তু এখান থেকে একটা ইনফরমেশন পাবেন, এই ডিফ্লেকশন কার্ভটা আঁকলে প্রতিবারই আপনি কিছু ইনফরমেশন পাবেন। সাপোজ এতটুকুর মান হচ্ছে 5, এটার মানও 5, এটার মানও 5, ঠিক আছে, আবার এটার মান তো 5 না, এই পর্যন্ত 5, এই পর্যন্ত হচ্ছে গিয়ে 5, এই যে এখানে ধরেন শেষ হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে কি জানতে পারেন, যখন আপনি এই 5-এ পৌঁছায় গেছেন, এক্স যখন 5, এক্স তো এখানে 0 ধরছিলাম না, 0 থেকে যখন 5 ফিট দূরত্ব অতিক্রম করে ফেলছেন তখন ওয়াইয়ের মান কত 0। আবার যখন এখান থেকে এই পর্যন্ত চলে আসছেন, এই ডিফ্লেকশন কার্ভে 0 ছিল এই দুইবারই নিউট্রাল এক্সের সাথে, আবার যখন এই পুরো দূরত্ব অতিক্রম করে ফেলছেন মানে এক্সের ভ্যালু যখন এখন 15 হয়ে গেছে তখন আবারও ওয়াই হচ্ছে 0। এই কন্ডিশনগুলো আমরা বের করার জন্য আমাদের এই ডিফ্লেকশন কার্ভটা জানতে হবে। এখানে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমরা জানি ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এই কিছুটা দূরত্ব পর্যন্ত সে কিন্তু কোনো মুভ করবে না। এর মানে কি, এর মানে কি, আমরা কি ঢাল জানি, ঢাল কি, ঢাল না, এই যে এই জিনিসটাতে যদি আপনি tan θ অঙ্কন করেন সেটা কি ঢাল না,
তাহলে স্ট্রেট লাইনের ঢাল কত হয়? আমরা সবসময় জানি স্ট্রেট লাইনের ঢাল হচ্ছে গিয়ে কত? 0। আচ্ছা, আর ঢাল কি? ঢাল হচ্ছে গিয়ে জিনিসটা কি হয়, মনে করেন আমরা ঢাল আঁকা শিখছি না, মনে করেন এটা হচ্ছে গিয়ে আমার একটা গ্রাফ। সাপোজ মনে করেন এরকম একটা গ্রাফে আপনি এই পোর্শনের ঢাল আঁকতেছেন। ঢাল আঁকলে কী করতে হয়, এখান থেকে এক্সের একটা ছোট দূরত্ব এক্স নিচ্ছেন, ছোট একটা দূরত্ব ওয়াই নিচ্ছেন, নিলে এই যখন আপনি ট্যান থিটার মানটা বের করবেন, তখন এটা ট্যান থিটার মানটা যখন আপনি বের করবেন তখন কি পাবেন, সেটা ঢাল dy/dx। এটা হচ্ছে আপনার ঢাল, ঠিক আছে? তো ঢাল কি বলতেছি, স্ট্রেট লাইনের ঢাল হচ্ছে 0। তাহলে যেখানে আপনার এরকম ফিক্স সাপোর্ট আছে এবং স্ট্রেট লাইন আছে, সেখানে আমরা বলতে পারি এক্স যখন এই পুরো 10 অতিক্রম করছে, এক্স ইকুয়ালস টু যখন 10, তখন dy/dx এর মানও কত? 0। তাহলে আমি আরও একটা কন্ডিশন পেলাম। এই কন্ডিশনগুলো জানার জন্য আমাকে হচ্ছে এই ডিফ্লেকশন কার্ভ আঁকতে পারতে হবে। তো আমরা এখানে এগুলো প্র্যাকটিস করব এবং আমার ডিফ্লেকশন কার্ভ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবো। আরেকটা কথা বলে রাখি, সাপোজ কোনো একটা জায়গায় আপনি ডিফ্লেকশন কার্ভ তো এগুলো চোখে দেখে দেখে বুঝে গেছেন যে এরকম হবে। তো জিনিসটা এমন হইতে পারে যে সবসময় আমি চোখে দেখে বুঝলাম না যে কেমন হবে। তো যদি আমি এরকম চোখে দেখে বুঝতে না পারি, তার জন্য একটা এক্সাম্পল আছে। জিনিসটা একটা এরকম, মনে করেন এটার ক্ষেত্রে, হ্যাঁ, এটার ক্ষেত্রে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে। তো এই পুরাটার দূরত্ব হচ্ছে L/2 দূরত্বে একটা মোমেন্ট আছে, কোনো লোড নাই এখানে। তাহলে এইটুকু যদি এটা হয় তাহলে তার ডিফ্লেকশন কার্ভ কেমন হবে? তো আমি হয়তো চোখে দেখে বুঝতে নাও পারতে পারি। তো চোখে দেখে বুঝতে না পারলে বের করার নিয়মটা কি? বের করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে এটা রিয়াকশন ফোর্স সলভ করে নেবেন, সলভ করার পর এসএফডি আঁকবেন, বিএমডি আঁকবেন। বিএমডি থেকে আবার ডিফ্লেকশন কার্ভ আঁকা যায়। কীভাবে দেখেন, যেখানে লিখে দিছি, যে পোর্শনে আপনার পজিটিভ, আপনি আগে জানেন যে আপনাকে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে। সুতরাং আপনার ডিফ্লেকশন কার্ভ দেখতে যেমনই হোক না কেন, তাকে এখানে ফিরে আসতে হবে, এখানে ফিরে আসতে হবে। আচ্ছা, এটা প্রথমে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোথায় আমার সাপোর্ট আছে, সেখানে আমাকে ফিরে আসতে হবে। এরপরে দেখেন আপনার মোমেন্টটা কেমন। প্রথম পোর্শনে আপনার মোমেন্টটা নেগেটিভ মোমেন্ট, তাহলে নেগেটিভ মোমেন্টের জন্য ডিফ্লেকশন কার্ভ কেমন হয়? কনকেভ ডাউন এরকম হয়। তাহলে নেগেটিভ মোমেন্ট যেহেতু এই পোর্শনে, তাহলে আপনি ডিফ্লেকশন কার্ভ আঁকেন কনকেভ ডাউন। আচ্ছা, আবার পজিটিভ মোমেন্টের জন্য এর পরের পোর্শন পজিটিভ মোমেন্ট, তাই তো? পজিটিভ মোমেন্টের জন্য ডিফ্লেকশন কার্ভ কেমন হয়? কনকেভ আপ। তাহলে আপনি এখান থেকে কী করবেন? কনকেভ আপে উঠে যান। আর এখানেও আপনাকে মিলতে হবে, এখানেও আপনাকে মিলতে হবে। দেখেন এরকম আরও একটা এক্সাম্পল করা আছে। এটার জন্য আপনি রিয়াকশন বের করবেন, এসএফডি আঁকবেন, বিএমডি আঁকবেন। বিএমডি একে কী দেখলেন যে এখানে প্রথমে এই পোর্শন আপনাকে জেনে নেন আগে সাপোর্ট কোথায় আছে, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে। সো আপনাকে এখানে অবশ্যই ফিরে আসতে হবে। এখন দেখেন এইটুকু পোর্শনের জন্য আপনার এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্টের জন্য কেমন হয়? কনকেভ আপ আঁকেন। এই পোর্শন তো আসলে আমার কনকেভ আপ, এই পর্যন্ত হচ্ছে আমার কনকেভ আপ, হ্যাঁ, এটা আমার কনকেভ আপ। এর পরের পোর্শনে কি আছে? নেগেটিভের জন্য কি? কনকেভ ডাউন। এখান থেকে আপনি আবার কি করেন? কনকেভ ডাউন হয়ে যান, বাট রিমেম্বার আপনাকে এখানে ফিরে আসতে হবে এবং এখানে ফিরে আসতে হবে, তাহলেও আপনি আপনার ডিফ্লেকশন কার্ভ পেয়ে যাবেন। যদি আমাদের এতটুকু পোর্শন ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এখন অঙ্কে যাব। অঙ্কে যাওয়ার জন্য প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে একটা সোজা অঙ্ক করব, হ্যাঁ, খুবই সহজ একটা অঙ্ক করব। সেই সহজ অঙ্কটা হচ্ছে ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফর দ্য ফলোয়িং। আপনাকে কোয়েশ্চেনে বলছে যে আপনি এই একটা বিম দেখতে পাচ্ছেন, এর জন্য আপনি ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করবেন। ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তাহলে বিমটা কি? এটা একটা ক্যান্টিলিভার বিম দিয়েছে, দেখেন কোনো মান দেয় নেই। পরীক্ষায় কিন্তু মান দেওয়া থাকতে পারে। এখানে এল লেন্থ, এখানে ডাব্লিউ লোড কাজ করতেছে, কোনো মান নাই, জাস্ট বলছে আপনাকে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হচ্ছে। মানে এই যে আমরা ওয়াইয়ের যে মানগুলো বের করতাম, এর মধ্যে ম্যাক্সিমাম ওয়াই কত। তো আপনার প্রথমে কি করতে হবে দেখেন, প্রথমে এই পর্যন্ত কোয়েশ্চেন, হ্যাঁ, এখান থেকে আমার সলিউশন শুরু। সলিউশনে আমি আবার এই বিমটাকে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে রিয়াকশন ফোর্স সলভ করা। দেখেন আমরা এটা চোখে দেখে রিয়াকশন ফোর্স সলভ করতে পারি। এই পাশে যদি ডাব্লিউ লোড থাকে, এখানে যেহেতু ফিক্স সাপোর্ট আছে, তাহলে কি হবে? একটা আপওয়ার্ড ফোর্স হবে আর একটা মোমেন্ট হবে। এখানে যদি ডাব্লিউ থাকে, তাহলে এই আপওয়ার্ড ফোর্স কত হতে হবে? ডাব্লিউ হতে হবে। আর এখানকার মোমেন্ট কত হবে? এই ডাব্লিউ ইন্টু এল, লেন্থ ডাব্লিউ এল। এটা আমরা এমনি মুখে দেখেই সলভ করতে পারি। তো সলভ করলাম। যদি কারো এমনিতে সলভ করতে সমস্যা থাকে, তাহলে এরকম সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 করে নেবেন। আচ্ছা, এটা করার পরে আমার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ডিফ্লেকশন কার্ভটা ঠিক করা। আমরা ডিফ্লেকশন কার্ভ আঁকা শিখছি না?
কিভাবে ডিফ্লেকশন কার্ভ আঁকতে হয় ক্যান্টিলিভারের জন্য, এই যে শিখছিলাম ডিফ্লেকশন কার্ভ কীভাবে ক্যান্টিলিভারের জন্য আঁকতে হয়। এই যে এখানেও মনে হয় আঁকছি আমি এপাশে, এই যে ডিফ্লেকশন কার্ভ কীভাবে ক্যান্টিলিভারের জন্য আঁকতে হয়। তাহলে আমি ডিফ্লেকশন কার্ভ এখানে তাহলে কি শুধু স্ট্রেইট যাবে, যে ডিফ্লেক্টেড হয়ে যাবে, যেহেতু তার কোথাও ফিরে আসার দরকার নেই, সে এমনই থাকবে। আচ্ছা, তাহলে এটা আমার ফার্স্ট স্টেপ শেষ। দেখেন এখানে একটু বলে রাখি, আপনাকে কিন্তু ডিফ্লেকশন কার্ভটা এঁকে দেখাইতে হবে। আপনার যদি মনে হয় আমি এমনি জানি ডিফ্লেকশন কার্ভটা আঁকার দরকার নেই, হতে পারে আপনি হয়তো এমনি বুঝতে পারতেছেন ফিগার দেখে যে আপনার এখানে কন্ডিশন কেমন হবে, কিন্তু আপনি কার্ভটা তবুও আঁকবেন, কারণ এইটার পিছনেও কিছু মার্কস থাকবে। আচ্ছা, এরপরে আপনার কাজ কি? এর পরবর্তী আপনার কাজ হচ্ছে, আমরা কিছু সূত্র শিখছিলাম, সেই সূত্রটা ছিল এরকম, আমরা অনেকটা এরকম একটা সূত্র শিখছিলাম একটু আগে, EI_d²y/dx²=m, এরকম একটা সূত্র শিখছিলাম। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, একটা m এর ভ্যালু জানতে হবে। এই যে একটা সূত্র ছিল, হ্যাঁ, এই m এর ভ্যালু জানতে হবে। তো এই mটা আসলে কোন জায়গার মোমেন্ট, সেই মোমেন্টটা হচ্ছে আপনি এখান থেকে শুরু করে এই বিমটাকে কোনো একটা দূরত্ব x, এই পুরোটার দূরত্ব তো l, সামথিং কোনো একটা দূরত্ব এক্সে আপনি বিমকে এখান থেকে কেটে নেবেন। এখান থেকে যদি আমরা বিমটাকে কেটে নেই তাহলে আমরা কি দেখতে পাই, ধরলাম কোনো একটা দূরত্ব এক্স, এই পয়েন্টটা সাপোজ পিতে আপনি বিমটাকে কেটে নিছেন। কেটে নিলে এখানে কি থাকে, তার WL মোমেন্ট থাকে, আগে কি ছিল W লোড থাকে। এখন আপনি যখন কোনো একটা বিমকে কেটে নেবেন, কেটে নিলে তার এই জায়গায় যে মোমেন্টটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত m। এই mটা হচ্ছে সেই m। তাহলে আপনি যখন একে এক্স ডিস্টেন্সে কেটে নিয়েছেন, ধরে নিলাম এক্স ডিস্টেন্সে কেটে নেওয়ার জন্য যে মোমেন্টটা উৎপন্ন হবে সেটা হচ্ছে mx। তাহলে আমি এখন কি করব, সামেশন অফ m করি। এই যেহেতু ধরে নিছি এটা p পয়েন্ট, তাই সামেশন অফ m p লিখছি, 0 ক্লকওয়াইজকে পজিটিভ ধরছি, তাহলে মোমেন্ট নেই, এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেন, এটা কি মোমেন্ট দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে WL, তাহলে -WL। mx কি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, mx ক্লকওয়াইজ। w কি আছে, ক্লকওয়াইজ আছে, তাহলে w ইন্টু তার দূরত্ব কত x, wx = 0। তাহলে mx সমান কত হবে, এরা ওপাশে চলে গেলে WL - WX। তাহলে আমি কি পাইলাম, এই যে আমার সূত্র EI_d²y/dx² = m, তার জন্য এই m এর মানটা আমি পাইলাম। তো যদি তাই পেয়ে থাকেন তাহলে এই m এর মানটা এখানে বসাই দিই। এই যে কি পাইছিলাম, WL - WX, তাহলে আমি মানটা বসাই দিছি এখানে, WL - WX। এখন কি করবেন, প্রথম সূত্র শেষ হয়ে গেল, ঠিক আছে। আমাকে বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, মানে এই যে y এর মান বের করতে, ম্যাক্সিমাম y এর মান। তাহলে এখন কি করব, এই দুই পাশকে ইন্টিগ্রেট করতেছি, বলতেছি এ পাশেও ইন্টিগ্রেশন করেন, এ পাশেও ইন্টিগ্রেশন করেন। এ পাশে ইন্টিগ্রেশন করলে কি পাবেন, EI হচ্ছে কনস্ট্যান্ট রেখে দেন, d²y/dx² যদি ইন্টিগ্রেশন করেন পাবেন dy/dx। WL কে যদি ইন্টিগ্রেশন করতেছি, আরটা কি থাকতেছে, ইন্টিগ্রেশন অফ WX dx। W এবং L হচ্ছে কনস্ট্যান্ট মান। খেয়াল করেন আপনার জিনিসটা কেমন ছিল, এই লোডটা আপনাকে আগেই বলে দিছে কোশ্চেনে, কিছু একটা মান, হয়তো এটা 10 দেয়া থাকলো বা না দেয়া থাকলো, আর এই লেন্থটাও কনস্ট্যান্ট। যেহেতু এটা কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, তাহলে আপনাকে শুধু dx এর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন অফ dx করলে সে কি হয়, x। আর যখন আপনি এটার জন্য ইন্টিগ্রেশন করবেন তখন কি পাবেন, মাইনাস এই W কনস্ট্যান্ট, W বের হয়ে গেছে, আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে x dx এর। আচ্ছা, ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি না, ইন্টিগ্রেশন অফ x dx মানে কত, মনে করেন x⁴n অফ dx যদি ইন্টিগ্রেশন করতে হয়, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে যদি তাই হয়ে থাকে, এটা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়, তাহলে আপনি কি করব, x dx কে ইন্টিগ্রেশন করতে হলে কি করতে হবে, x এর মাথায় উপর কি আছে 1, তাহলে x⁴1 অফ dx, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে সূত্রে ফেলেন, x⁴1+1 ডিভাইডেড বাই 1+1 কত পাচ্ছেন, x²/2। তাহলে এই যে দেখেন ইন্টিগ্রেশন করে কি পাইছে, x²/2। এবং আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট অ্যাড হয় সাথে, তাহলে প্লাস সেই কনস্ট্যান্টটা c1, একে আমি সমীকরণ নং 1 দিলাম। তাহলে আমার সেকেন্ড ইকুয়েশনে আসছি। এবার আবারও কি করব, একেও ইন্টিগ্রেশন করব, একেও ইন্টিগ্রেশন করব, বোথ সাইডকে ইন্টিগ্রেশন করব। একে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে EI কনস্ট্যান্ট ভ্যালু EI রয়ে গেছে, dy/dx কে ইন্টিগ্রেশন করলে কি হলো, y আসবে। এখন আপনি কাকে ইন্টিগ্রেশন করবেন, WLX একে ইন্টিগ্রেশন করবেন, মানে ইন্টিগ্রেশন অফ WLX dx মাইনাস ইন্টিগ্রেশন অফ WX²/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ c1 dx।
WL কনস্ট্যান্ট বাইরে বের করে ফেলেন, WL-কে ইন্টিগ্রেশন করেন x dx-কে। আচ্ছা এখানে W/2 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন হবে কি x² dx, আর প্লাস C1 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx করলে কত হবে, ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x, তাহলে WL এই সেম ফর্মুলায় যে x dx-কে ইন্টিগ্রেশন করলে কি জানতাম, x² মাইনাস W/2 x² dx যদি আপনি এই ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশন করেন কত পাবেন, x³ 3 প্লাস C1x প্লাস আমরা কি জানি প্রতিবার ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়, তাহলে এবার একটা নতুন কনস্ট্যান্ট অ্যাড হবে, সেটা কত, C2। তাহলে আমি আলটিমেটলি এটাকে একটু গুণ টুন করে দেখবেন, WL x² 2 এই যে গুণ করে দিলাম, 3 2 6-কে গুণ করে লিখলাম WX³ 6 প্লাস C1x প্লাস C2, তাহলে একে আমি কি দিলাম, সমীকরণ নং 2। তো সে যদি সমীকরণ নং 2 হয়, এখন আমরা কি করব, আবারও একটু ডিফ্লেকশন কার্ভটা মনে করার চেষ্টা করব যে ডিফ্লেকশন কার্ভটা কি ছিল। ডিফ্লেকশন কার্ভটা ছিল এই টাইপের কিছু একটা, তাই তো, এই টাইপের একটা ডিফ্লেকশন কার্ভ ছিল, এইটা ছিল W, এইটুকু দূরত্ব ছিল L, আচ্ছা এই পুরোটা দূরত্ব ছিল L লেখা আছে। তাহলে এই ডিফ্লেকশন কার্ভ থেকে আমরা আসলে কি বুঝতে পারি যখন দেখেন এই ডিফ্লেকশন কার্ভটা যদি আমি আঁকি এখানটাতে, এই যদি আমার ডিফ্লেকশন কার্ভ হয় তাহলে এই জায়গাটা হচ্ছে এরকম, তাই তো, আচ্ছা এই পুরোটার দূরত্ব হচ্ছে L, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এই জায়গায় তো বললাম x এর মান কত, 0, তাহলে x যখন 0 y এর মান কত ছিল, 0, কারণ এই বরাবর তো বাড়ে নাই, তাই না। আচ্ছা আবার এটা কি ফিক্স সাপোর্ট, তার মানে কি এই জায়গাটাতে আমার ঢালও কত, dy/dx ঢালও কত, ঢালও 0। আর এই ডিফ্লেকশন কার্ভটা দেখে কি আপনি বলতে পারেন যে কোন জায়গায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে, দেখেন দেখেই কিন্তু বুঝতে পারতেছি ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হচ্ছে, এই যে এন্ডে, তাই না, এই এন্ডে আপনি কি পাবেন, ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবেন, যেটা আপনাকে কিন্তু বের করতে বলছিল যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফাইন্ড আউট করেন। তাহলে আমি ডিফ্লেকশন কার্ভ দেখে বুঝতে পারতেছি x এর মান যখন 0 y এর মান 0 এবং এই একই সময় dy/dxও 0, আবার x এর মান যখন L মানে এই পুরোটা যখন যেতে পারবেন তখনই আপনি ম্যাক্সিমাম y এর মানটা পাবেন, y = y max পাবেন। এখন প্রথমে আমরা কি করব, এই x = 0 হইলে যেহেতু y = 0 এই মানটা আমরা ইকুয়েশন নাম্বার 2-তে বসাবো, এই যে 2 নাম্বার ইকুয়েশন। দেখেন কি হবে, এ পাশে কি EIY, y এর মান কত, 0, তাহলে EIY বসাইলে কি হবে, y এর মান 0 বসাইলে কি হবে, এ পাশে 0 হয়ে যাবে, এ পাশ 0 হয়ে গেল, আর এ পাশে x এর মানও 0, তাই না, x = 0 হলো y = 0, তাহলে এখানে x-কে বসান, WL * 0 করলে কি হবে, এটা 0, এখানে x³ গুণ অবস্থায় আছে, এই মানটাও 0, C1x x গুণ অবস্থায় আছে, তাহলে এও 0, বাকি থাকবে কে, শুধু C2, তাহলে C2 সমান আমরা এখান থেকে কি বলতে পারি, 0, যেহেতু সব 0। আচ্ছা এই গেল একটা। এখন ইকুয়েশন নাম্বার 1 দেখেন, এখানে কেন ইকুয়েশন 1-এ যাচ্ছি, কারণ আমরা dy/dx এর ভ্যালু কিন্তু জানি। ইকুয়েশন 1-এ আমরা বসাবো যে x = 0 হলে dy/dxও যেহেতু 0 এই মানটা বসালে দেখেন dy/dx 0, তাহলে এই পাশ 0, এই WLX xও 0, এটা 0, WX² 2 x 0 হলে এটা 0, বাকি থাকে কে, শুধু C1, তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন, C1 = 0। তাহলে আমরা C1 এবং C2-র মান বের করে ফেললাম। দেখেন এখন কথা হচ্ছে যে ম্যাডাম যদি অঙ্কের ফিগারটা চেঞ্জ হয়ে যায় তাহলেও কি আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2-তেই কি বসাবো? খেয়াল করেন, আপনার এখানে ফিক্স সাপোর্ট ছিল দেখে আপনি dy/dx এর একটা ভ্যালু পাইছেন। যদি আপনার ফিগারটা এমন হইতো তাহলে কিন্তু আপনি dy/dx এর কোনো ভ্যালু পাইতেন না। dy/dx এর তাহলে আপনি কী জানতে পারতেন? আপনি জানতে পারতেন যে এটা যদি পুরোটা L হয় তখন আপনি জানতে পারতেন x যখন 0 মানে এখানে, তখন yও 0, x যখন L তখন y 0। আপনি এরকম দুইটা ভ্যালু পেতেন, আপনি কিন্তু এই টাইপের ভ্যালু পেতেন না। সুতরাং আপনি আসলে কোন ইকুয়েশনে বসাবেন, ইকুয়েশন 1-এ মান বসাবেন না 2-তে মান বসাবেন, দ্যাট ডিপেন্ডস অন আপনি আসলে কী ধরনের ভ্যালু পাইছেন। যখন আপনি dy/dx এর কোনো মানই জানেন না তখন কিন্তু আপনার এই ইকুয়েশনে ভ্যালু বসায় লাভ নেই, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে C1 এবং C2-র মান বের করা। সুতরাং আপনি যদি ভ্যালুটা এরকম পান x = 0 হলে y = 0, তখন এই মানটাও আপনি এই ইকুয়েশনে গিয়ে বসাইলে, কারণ y এর মান 0 জানেন, তাহলে এক পাশ 0 হয়ে গেল, x এর মান বসায় আপনি x এর মান 0 হয়ে গেলে C2-র মান পাবেন। আর এইটাও আপনি এই ইকুয়েশনেই বসালে আপনি এক পাশ 0 চলে আসবে, আর এই x এর মান L বসায় দেখবেন যে C1 এর মানটা কত হয়। সুতরাং বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে ফিগার টু ফিগার আপনার কিন্তু এই জিনিসটা চেঞ্জ হবে, ফিগার টু ফিগার আপনার কন্ডিশন চেঞ্জ হবে, কন্ডিশন চেঞ্জ হলে আপনি C1 C2-র মান কীভাবে বের করবেন তার প্রসেসও চেঞ্জ হবে।
আচ্ছা, এখন দেখেন আমার বের করতে বলছে কি, বের করতে বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত, তাই তো? তার মানে বের করতে হবে কি, আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমি জানি কোথায় পাবো, এখানে পাবো, ছবি থেকে জানি। তাহলে এক্স ইকুয়ালস টু এল হইলে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ম্যাক্স পাবো, তাই না? তাহলে ওয়াই এর ইকুয়েশনটা আসে কোথায়? এখানে আমার ওয়াই এর ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই এর ইকুয়েশন। তাহলে এখানে আমি এই এক্সের মান বসাবো, এক্সের মান যদি এল হয় ওয়াই এর মান কত আসে দেখবেন। এখানে কত, ইআই ওয়াই ইকুয়েশনে বসান, ইআই এক্স এল বসালে ওয়াই কী হবে, ওয়াই ম্যাক্স। এখানে কি আছে, ডাব্লিউ এল ইন্টু এক্সের জায়গায় এল বসা দেন, এল স্কোয়ার বাই 2 মাইনাস ডাব্লিউ এক্সের জায়গায় এল বসা দেন, এল কিউব বাই 6 প্লাস সি ওয়ানের মান বের করছেন কত, 0 ইন্টু এল প্লাস 0, সি টুর মান বের করছেন 0। তাহলে এখান থেকে আপনি এটাকে একটু গুণ করেন, গুণ করে যোগ বিয়োগ করলে পাবেন ডাব্লিউ এল কিউব বাই 3। তাহলে ওয়াই ম্যাক্স কত, ইআইকে ভাগ দিয়ে দেন ডাব্লিউ এল কিউব বাই 3 ইআই। এটাই হচ্ছে আপনার অ্যান্সার।